ওয়েলকাম টু ইউ অন ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকের বিষয় হলো লুসেন্টের জেনারেল নলেজের ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন। আজকের বিষয় হলো সাউন্ড ওয়েভস বা শব্দ তরঙ্গ। সাউন্ড ওয়েভস কাকে বলে? দেখো, বলেছে সাউন্ড ওয়েভস আর লংজিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। আমরা আগেই জেনেছি যে ওয়েভস মোটামুটি দু ধরনের, একটা মেকানিক্যাল আর একটা নন মেকানিক্যাল। তো মেকানিক্যালের দুটো ভাগ, একটা লংজিটিউডিনাল আর একটা ট্রান্সভার্স। তো ওই লংজিটিউডিনালের এর উদাহরণ হলো সাউন্ড ওয়েভস, আমরা আগে পড়েছি। তো সাউন্ড ওয়েভস বা শব্দ তরঙ্গ এটাই ওই ভাগের মধ্যে পড়ে। তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে সাউন্ড ওয়েভস সাধারণত কী ধরনের ওয়েভস? তো অ্যান্সার হবে লংজিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে অ্যাকর্ডিং টু দি ফ্রিকোয়েন্সি রেঞ্জ লংজিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস আর ডিভাইডেড ইনটু ফলোয়িং ক্যাটাগরিজ। তো ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে কম্পাঙ্ক রেঞ্জ অনুযায়ী এই অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো ফার্স্ট বলেছে যে অডিবল অর সাউন্ড ওয়েভস, মানে অডিবল মানে শ্রুতিগোচর বা এমন শব্দ তরঙ্গ। ঠিক আছে, তো এর ডেফিনেশন কি বলেছে দেখো, দ্য লংজিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস হুইচ লাইস ইন দি ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 হার্জ টু 20,000 হার্জ আর কল্ড অডিবল অর সাউন্ড ওয়েভস। তো যেই যান্ত্রিক মেকানিক্যাল মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক 20 হার্জের থেকে 20,000 হার্জের মধ্যে, তাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। দিস ওয়েভস আর সেন্সিটিভ টু হিউম্যান ইয়ার, আর এই তরঙ্গই মানুষের কান, ঠিক আছে, শুনতে পারে। দিস ওয়েভস আর সেন্সিটিভ টু দ্য হিউম্যান ইয়ার হয়ে গেল। নেক্সট তারপরে বলেছে দিস আর জেনারেটেড বাই দ্য ভাইব্রেটিং বডি সাচ আস টিউনিং ফর্ক অর ভোকাল কর্ডস ইটিসি। আর এই তরঙ্গ কি করে, মানে যে টিউনিং ফর্ক আর ভোকাল কর্ড, মানে ভোকাল কর্ড যেটা মানুষের গলায় যে ষড়যন্ত্র, সেটা এই ধরনের তরঙ্গ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আর এখানে আমি কিছু এক্সাম্পল দিতে পারছি না কারণ টেকনিক্যাল কিছু সমস্যার জন্যই। নেক্সট তারপরে দেখো বলেছে ইনফ্রাসনিক ওয়েভস। ইনফ্রাসনিক মিন্স শব্দেত্তর শব্দ। ঠিক আছে, এর ডেফিনেশনটা দিই। দেখো বলেছে লংজিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস হ্যাভিং ফ্রিকোয়েন্সিস লেস দ্যান 20 হার্টজ আর কল্ড ইনফ্রাসনিক। বলেছে যেই অনুদৈর্ঘ্য তরঙ্গ যার কম্পাঙ্ক 20 হার্জের কম, তাকে বলা হয় শব্দেত্তর তরঙ্গ। ঠিক আছে, দিস ওয়েভস আর প্রডিউসড বাই সোর্স অফ বিগার সাইজ সাচ আস আর্থকুইক, ভলকানিক ইরাপশন অর ওশিয়ান ওয়েভস অ্যান্ড বাই দ্য এলিফ্যান্ট অ্যান্ড হুইলস। আর এই শব্দেত্তর শব্দের উৎসটা সাধারণত কোনো বড় আকারের, মানে কোনো বড় বস্তু থেকে হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পৃথিবীর ভূমিকম্প, তারপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সমুদ্রের ঢেউ, এমনকি হাতি এবং তিমি এই শব্দ তৈরি করতে পারে। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে আলট্রাসোনিক ওয়েভস মানে শব্দোত্তর শব্দ। ঠিক আছে, আগেরটা শব্দেত্তর হবে আর এটা শব্দোত্তরে বাংলা করলে। ঠিক আছে, এটার উদাহরণস্বরূপ বলা যেতে পারে দ্য লংজিটিউডিনাল ডেফিনেশন বলা যেতে পারে যে লংজিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস হ্যাভিং ফ্রিকোয়েন্সিস গ্রেটার দ্যান 20,000 হার্টজ আর কল্ড আলট্রাসোনিক ওয়েভস। যে অনুদৈর্ঘ্য তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্টজের বেশি, তাকে শব্দোত্তর শব্দ বলে। ঠিক আছে, হিউম্যান ইয়ার ক্যান নট ডিটেক্ট দিস ওয়েভস, আর মানুষের কান এই শব্দ মানে শুনতে পারে না। বাট সার্টেন ক্রিয়েচার লাইক ডগ, ক্যাট, বাট, মসকিউটো ক্যান ডিটেক্ট দিস ওয়েভস। কিন্তু কিছু পশু পাখি যেমন কুকুর, বিড়াল, বাদুড়, মশা এই শব্দকে শুনতে পারে। ব্যাটস নট অনলি ডিটেক্ট বাট অলসো প্রডিউসড আলট্রাসোনিক। আর এখানে কি বলেছে, বাদুড় না কেবলমাত্র ওই শব্দটা শুনতে পারে, ওর পাশাপাশি তৈরিও করতে পারে। ঠিক আছে, আর এই কারণের জন্যই বাদুড় রাত্রেবেলা বিনা বাধায় চলতে ফিরতে পারে। ওকে, নেক্সট বলেছে আলট্রাসোনিক ওয়েভস ক্যান বি প্রডিউসড বাই গ্যালটনস হুইসেল। আর এই শব্দ তরঙ্গ মানে শব্দোত্তর শব্দ তরঙ্গ তৈরি করতে পারে গ্যালটনের বাঁশি। আর একটা কী বলেছে, অর হার্টসম্যান জেনারেটর।
ঠিক আছে, হার্টসম্যান জেনারেটর দ্বারা তৈরি করা যায়, অর বাই হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন অফ কোয়ার্টজ ক্রিস্টাল আন্ডার অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড, যেটাকে পিজো ইলেকট্রিক ফিল্ড বলা হয়। আরেকভাবে তৈরি করা যায়, যেমন কোনো এসি মানে অল্টারনেটিং কারেন্ট আছে এমন ফিল্ডের মধ্যে, মানে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রের মধ্যে উচ্চ কম্পাঙ্ক তৈরি করে, ঠিক আছে, যেটাকে বলা হয় পিজো ইলেকট্রিক এফেক্ট, যার মানে ওই এফেক্টটাকে বলা হয় এক কথায় পিজো ইলেকট্রিক এফেক্ট, অর বাই ভাইব্রেটিং অফ এ ফেরোম্যাগনেটিক রড আন্ডার অ্যান অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা ম্যাগনেটোস্ট্রিকশন বলা হয়। আরেকভাবে তৈরি করা যায়, যেটা কোনো ফেরোম্যাগনেটিক রড, তো ফেরোম্যাগনেটিকটা কি, যেটা এমন বস্তু যেটা চুম্বককে খুব মানে বেশি আকৃষ্ট হয়, তাকে বলা হয় ফেরোম্যাগনেটিক রড। তো এমন ধরনের রডকে যদি কোনো তড়িৎ চুম্বকের ক্ষেত্রের মধ্যে রাখা হয় এবং তার ফলে যে কম্পনের সৃষ্টি হয়, সেখান থেকেও আলট্রাসনিক ওয়েভ তৈরি করে, মানে শব্দ তরঙ্গ তৈরি করে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে অ্যাপ্লিকেশন অফ আলট্রাসনিক ওয়েভস, তো শব্দোত্তর শব্দের কিছু ব্যবহারিক প্রয়োগ। নাম্বার 1 বলেছে ফর সেন্ডিং সিগন্যালস, মানে সংকেত পাঠানোর জন্য। নাম্বার 2 ফর মেজারিং দ্য ডেপথ অফ সি, সমুদ্রের গভীরতা মাপার জন্য। নাম্বার 3 ফর ক্লোদিং মানে ক্লিনিং ক্লোথ, জামাকাপড় পরিষ্কার করতে। এরোপ্লেনস অ্যান্ড মেশিনারি পার্টস অফ ক্লোথস, তো জামাকাপড়ের পাশাপাশি এরোপ্লেন, তারপরে কোনো ঘড়ির যন্ত্রাংশ পরিষ্কার করার জন্য এই আলট্রাসনিক ওয়েভস ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট বলেছে নাম্বার 4 ফর রিমুভিং ল্যাম্পশুট ফ্রম দ্য চিমনি অফ ফ্যাক্টরিজ, তো কোনো ফ্যাক্টরির যে চিমনি, ওই চিমনির মধ্যে কালি পড়ে যে চিমনির বোর্ডটা সরু হয়ে যায়, সেই চিমনির কালি পরিষ্কার করার জন্য আলট্রাসনিক ওয়েভস ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট তারপরে 5 বলেছে ইন স্টেরিলাইজিং অফ এ লিকুইড, কোনো তরলের জীবাণুমুক্ত করতে এই আলট্রাসনিক ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 6 ইন আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফিটা মেইনলি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো একটা বক্স দিয়েছে, এই বক্সের মধ্যে বলেছে স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম, আলাদা আলাদা মাধ্যমের মধ্যে শব্দের গতিবেগ কেমন সেটা। দেখো এটা পড়ার কিছুই নেই, বা সাইডে মিডিয়াম মানে মাধ্যম, কোন মাধ্যমে শব্দের গতিবেগ কেমন হবে, ডান সাইডে সেটাই বলে দিয়েছে। তো এটা মেইনলি আমি সবকটা পড়ছি না, বেশ মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো আমি পড়ে দিচ্ছি। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের 260 মিটার পার সেকেন্ড এর গতিবেগ হয়, ঠিক আছে, শব্দের গতিবেগ এটা কিন্তু। আর বাতাসের মধ্যে 0 ডিগ্রি হলে তখন শব্দের গতিবেগ হবে 332, আর যদি ওই বাতাসের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে 343। আর এইখানে হাইড্রোজেন 1269, আর মার্কারিতে 1450 মিটার পার সেকেন্ড, এবং জলের মধ্যে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন 1482, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি সি ওয়াটার বলে তখন 1533 ডিগ্রি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর লাস্ট বলেছে অ্যালুমিনিয়াম 6420, এটা সর্বোচ্চ, মানে অ্যালুমিনিয়ামের শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়, এর জন্য মাইকের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো বলা হয়েছে যে স্পিড অফ সাউন্ড, মানে শব্দের গতিবেগ। স্পিড অফ সাউন্ড ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম, তো শব্দের গতিবেগ আলাদা হয় বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন, ঠিক আছে। তো বিভিন্ন মাধ্যমে মনে করো কাঠে আলাদা হবে, কাঁচে আলাদা হবে, এটাই বলেছে। ইন মিডিয়াম দ্য স্পিড অফ সাউন্ড বেসিক্যালি ডিপেন্ড আপন ইলাস্টিসিটি অ্যান্ড ডেন্সিটি অফ মিডিয়াম, আর শব্দের গতিবেগ মানে মাধ্যমের যে শব্দের গতিবেগটা সাধারণত নির্ভর করে থাকে ওর স্থিতিস্থাপকতা এবং ঘনত্বের ওপর, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন সলিড অ্যান্ড মিনিমাম ইন গ্যাস, তো শব্দের গতিবেগটা কঠিনে সর্বোচ্চ এবং গ্যাসের ক্ষেত্রে সর্বনিম্ন হয়ে থাকে। হোয়েন তারপরে নেক্সট বলেছে হোয়েন সাউন্ড এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম ইটস স্পিড অ্যান্ড ওয়েভলেন্থ চেঞ্জ বাট ফ্রিকোয়েন্সি রিমেইন আনচেঞ্জড, শব্দের কোনো শব্দ, ঠিক আছে, একটা মাধ্যমে যখন প্রবেশ করে তখন ওই মাধ্যমের গতিবেগ আর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হয়, কিন্তু ওর কম্পাঙ্ক পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে
যে শব্দের গতিবেগের যখন কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওর ফ্রিকোয়েন্সি কী হতে পারে, ঠিক আছে। তখন অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। গতিবেগ আর তরঙ্গ দৈর্ঘ্যই পরিবর্তন হয় শুধুমাত্র। তারপরে নেক্সট বলেছে ইন এ মিডিয়াম দ্য স্পিড অফ সাউন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। মাধ্যমের কোনো মাধ্যমে, ঠিক আছে, শব্দের যে গতিবেগ এটা স্বাধীন থাকে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কোনো মাধ্যমের মধ্যে শব্দের গতিবেগ স্বাধীন থাকে কম্পাঙ্ক। ওকে, এবার নেক্সট বলেছে স্পিড অফ সাউন্ড ইন গ্যাস ইজ গিভেন অ্যাজ ভি। বলেছে কোনো গ্যাসের মধ্যে শব্দের গতিবেগ কী হবে, তার ফর্মুলা √/y, ঠিক আছে, p/p, ঠিক আছে। ওপরের পিটা দেখো একটু আলাদা, নিচের পিটা কিন্তু আলাদা। ওপরের পিটা এটা প্রেশার ইন্ডিকেট করে আর নিচের পিটা এটা ডেন্সিটি ইন্ডিকেট করে ওই গ্যাসটার বা ওই মাধ্যমের, ঠিক আছে। আর ওয়াই সমান সমান বলা যেতে পারে c/p আর c/v, ঠিক আছে। c/p মানে কনস্ট্যান্ট প্রেশার বাই কনস্ট্যান্ট ভলিউম। ওকে, ওই গ্যাসটার। তো গ্যাসের মধ্যে কোনো শব্দের গতিবেগ নির্ণয় করার জন্য এই ফর্মুলা। এইবার নেক্সট দেখো বলেছে ফর এক্সাম্পল ইন কেস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো কারণে ইন কেস, ঠিক আছে, যদি হাইড্রোজেন এবং অক্সিজেন এটা নেওয়া হয়, ডেন্সিটি অফ অক্সিজেন ইজ 16 টাইমস দ্যাট অফ হাইড্রোজেন। আর অক্সিজেনের যে ঘনত্ব সেটা 16 গুণ হবে হাইড্রোজেনের থেকে। অ্যাজ এ রেজাল্ট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন হাইড্রোজেন ইজ 4 টাইমস দ্যাট ইন অক্সিজেন অ্যাজ আদার প্যারামিটার আর সেম। তখন গতিবেগটা হাইড্রোজেনে কী হবে, 4 গুণ বেশি হবে অক্সিজেনের থেকে, এবং অন্য যেসব সেগুলো একই থাকবে। নেক্সট তারপরে বলেছে ওয়েভলেন্থ অফ সাউন্ড ইন ইয়ার ইজ এফেক্টেড বাই ইয়ার টেম্পারেচার। আর তরঙ্গদৈর্ঘ্য শব্দের বাতাসের মধ্যে, ঠিক আছে, এটার তাপমাত্রার উপর প্রভাব ফেলে। এক কথায় বলা যেতে পারে বাতাসের মধ্যে শব্দের যে তরঙ্গদৈর্ঘ্য সেটা বাতাসের তাপমাত্রার উপর নির্ভর করে আর কি। কি বলেছে এফেক্ট অফ প্রেশার অন স্পিড অফ সাউন্ড। তো শব্দের গতিবেগের প্রভাব চাপের ওপর, চাপ দিলে শব্দের গতিবেগ কী হবে। এর যদি বলি দেখো ডিটেলসে, দ্য স্পিড অফ সাউন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। তো শব্দের গতিবেগ চাপের ওপর সম্পূর্ণ স্বাধীন। স্পিড রিমেইন আনচেঞ্জড বাই দ্য ইনক্রিজ অর ডিক্রিজ প্রেশার। গতিবেগ কী হবে, অপরিবর্তন থাকবে যদি চাপ বাড়ানো বা কমানো হয়। তাহলে কোনো মাধ্যমের মধ্যে যদি চাপ বাড়ানো বা কমানো হয় তাহলে ওই বস্তুটার গতিবেগ কিন্তু অপরিবর্তিত থাকবে, ওটা গতিবেগ কমবে না বা বাড়বেও না, ঠিক আছে। তাহলে প্রেশার কনস্ট্যান্ট থাকবে। নেক্সট তারপরে বলেছে এফেক্ট অফ টেম্পারেচার অন স্পিড অফ সাউন্ড। বলেছে ওই কোনো মাধ্যমের, ঠিক আছে, শব্দের গতিবেগ কী প্রভাব ফেলবে তাপমাত্রার উপর, তাপমাত্রা দিলে শব্দের গতিবেগের কী প্রভাব হবে। এ ডিটেলসে কী বলেছে, দ্য স্পিড অফ সাউন্ড ইজ ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার অফ দ্য মিডিয়াম। যদি ওই মাধ্যমের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওই মাধ্যমের, ঠিক আছে, শব্দের গতিবেগ বাড়বে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে যদি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওই মাধ্যমের শব্দের গতিবেগ কিন্তু বাড়বে, ঠিক আছে। এবার কতটা বাড়বে নিচে পরে দেখো বলা আছে, দ্য স্পিড অফ সাউন্ড ইন ইয়ার ইনক্রিজ বাই 0.61 মিটার পার সেকেন্ড হোয়েন দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে ওই মাধ্যমের শব্দের গতিবেগ 0.61 মিটার পার সেকেন্ড বাড়বে, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো এফেক্ট অফ হিউমিডিটি অন স্পিড অফ সাউন্ড। তো শব্দের গতিবেগের ওপর আর্দ্রতার প্রভাব। এটা ডিটেলসে কী বলেছে, স্পিড অফ সাউন্ড ইজ মোর ইন হিউমিড এয়ার দ্যান ইন ড্রাই এয়ার। তো শব্দের গতিবেগ আর্দ্র বাতাসে সর্বোচ্চ হয় শুকনো বাতাসের থেকে, বিকজ দ্য ডেন্সিটি অফ হিউমিড এয়ার ইজ লেস দ্যান দ্যাট অফ ডেন্সিটি অফ ড্রাই এয়ার। কারণ শব্দের যে আর্দ্র বাতাসের ঘনত্ব কম হয়, ঠিক আছে। আর্দ্র বাতাসের ঘনত্ব কম হয় শুকনো বাতাসের থেকে।
ঠিক আছে, শুকনো বাতাসের ঘনত্ব বেশি। নেক্সট তারপরে বলেছে ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড ওয়েভস। তো শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যটা কি কি? দেখো বলেছে সাউন্ড ওয়েভস হ্যাভ দ্য ফলোইং 3 ক্যারেক্টার। তো শব্দ তরঙ্গের উল্লিখিত 3টে চরিত্র আছে, ঠিক আছে। নাম্বার 1 বলেছে ইন্টেন্সিটি, মানে তীব্রতা। ওকে, এর পুরো ডিটেলসে পড়ি দেখি। Intensity of sound at any point in space is defined as the amount of energy passing normally per unit area hold around that point per unit time। বলছে একক সময়ে প্রতি একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ ওর পারিপার্শ্বিক চারপাশে শক্তি অতিক্রম করে তাকেই বলা হয় ওই শব্দের তীব্রতা। বলছে এসআই ইউনিট অফ ইন্টেন্সিটি ইজ ওয়াট পার স্কোয়ার মিটার। তো এটা এখানে কোশ্চেন আসতে পারে যে ইন্টেন্সিটির এর এসআই একক কী, তখন এটা হবে ওয়াট পার স্কোয়ার মিটার। ওকে, নেক্সট বলেছে ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যাট এ পয়েন্ট ইজ, কোনো বিন্দুতে শব্দের তীব্রতা কত হবে। নাম্বার 1 বলেছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম দ্য সোর্স। উৎস থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, কী হবে, তীব্রতা হবে। আর নেক্সট নাম্বার 2 বলেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন, স্কোয়ার অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনডেন্সিটি অফ দ্য মিডিয়াম। ওই মাধ্যমের কম্পাঙ্ক এবং ঘনত্বের, ঠিক আছে, এবং পরিধির বর্গের সমানুপাতিক হবে ইন্টেন্সিটি। ওকে, নেক্সট বলেছে যদি ওটাকে ইকুয়েশানে মানে 1 and 2 এই দুটো যে পড়লাম এটাকে যদি ইকুয়েশানে প্রকাশ করা হয় তাহলে যে I1 বাই I2 ইকুয়ালস টু A1 তার হোল স্কোয়ার বাই A2 তার হোল স্কোয়ার হবে, যেখানে I1 ইকুয়ালস টু বলা হয়েছে ইন্টেন্সিটি মানে তীব্রতা আর A1 ইকুয়ালস টু অ্যাম্পলিটিউড বা পরিধি। ওকে, তারপরে দেখো নেক্সট বলেছে ডিউ টু ইন্টেন্সিটি তীব্রতার কারণে এ সাউন্ড অ্যাপিয়ার্স লাউড অর ফেইড টু দ্য ইয়ার। আমাদের কানে শব্দ তীক্ষ্ণ এবং আস্তে শোনা যায়। তাহলে এই তীব্র এবং আস্তে এটা শোনার প্রধান কারণটা কি, যে ইন্টেন্সিটি বা তীব্রতার কারণে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, এটা ভালো করে শুনে রাখো এবং দেখে রাখো যে আমাদের শব্দ তরঙ্গ তীক্ষ্ণ এবং হালকা হয় কার কারণে, এটা কিন্তু ইন্টেন্সিটি। তারপরে নেক্সট বলেছে অ্যাকচুয়ালি দ্য সেন্সেশন অফ এ সাউন্ড পারসিভড ইন ইয়ার ইজ মেজার্ড বাই অ্যানাদার টার্ম কল্ড লাউডনেস। বলেছে আমাদের কান যে অনুভূত করছে শব্দ এটা কিন্তু মাপা যায়, ঠিক আছে, এটাকে বলা হয় শব্দের মাত্রা, হুইচ ডিপেন্ড অন ইন্টেন্সিটি অফ সাউন্ড, যেটা কিনা নির্ভর করে শব্দের তীব্রতার উপর, অ্যান্ড সেন্সিটিভনেস অফ দ্য ইয়ার এবং কানের যে সহ্য ক্ষমতা তার উপর, ঠিক আছে। তাহলে শব্দমাত্রা মাপা যায় কি দিয়ে, ওটা নির্ভর করে তীব্রতা এবং আমাদের কান কতটা সহ্য করতে পারছে তার উপর। তারপরে নেক্সট বলেছে ইউনিট অফ লাউডনেস ইজ বেল। আর শব্দের যে ইউনিট ওটাকে বলা হয় বেল, ঠিক আছে, মানে শব্দের মাত্রার যে একক সেটাকে বলা হয় বেল। এ প্র্যাকটিক্যাল ইউনিট অফ লাউডনেস ইজ ডেসিবেল। আর শব্দের মাত্রার যে ব্যবহারিক একক তাকে বলা হয় ডেসিবেল, ঠিক আছে, এটা ব্যবহারিক একক। এটাই সাধারণত অ্যান্সার করে থাকে কোনো কোশ্চেনে, যদি বলে যে শব্দের মাপা হয় কী দিয়ে তখন অ্যান্সার হয় ডেসিবেল, ঠিক আছে। নেক্সট বলেছে হুইচ অফ ইকুয়াল টু 1/10 অফ দ্য বেল, যেটা কি না এই মানে কোনটা, ওই ডেসিবেলটা বেলের 1/10 অংশ। ওকে, নেক্সট বলেছে অ্যানাদার ইউনিট অফ লাউডনেস ইজ ফন। আর শব্দের মাত্রার আরেকটা একক আছে যার নাম ফন। এইবার নেক্সট বলেছে পিচ মানে মাত্রা বলা যেতে পারে, ঠিক আছে। পিচ ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড হুইচ ডিস্টিংগুইশেস এ শার্প অর শ্রিল সাউন্ড ফ্রম এ গার্ফ অর ডাল অর ফ্ল্যাট। ওকে, বলেছে মাত্রাকে বৈশিষ্ট্য, এই মাত্রাটা কার বৈশিষ্ট্য, শব্দের একটা বৈশিষ্ট্য। এটাকে আলাদা করা যেতে পারে, যে কোনো শব্দের তীক্ষ্ণ হলো, কোনো শব্দ আস্তে হলো, সেটাকেই এই পিচ বলা হয়। ওকে, পিচ ডিপেন্ড আপন ফ্রিকোয়েন্সি। আর এই পিচটা সাধারণত কার ওপর নির্ভর করে, কম্পাঙ্কের ওপর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পিচ কার ওপর নির্ভর করে,
কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ওপর, ঠিক আছে। তারপরে নেক্সট বলেছে হায়ার দ্য ফ্রিকোয়েন্সি হায়ার উইল বি দ্য পিচ। যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় মানে কম্পাঙ্ক বেশি হয় তাহলে পিচ মানে মাত্রাটাও কী হবে, বেশি হবে। তারপরে নেক্সট বলেছে লোয়ার দ্য ফ্রিকোয়েন্সি লোয়ার উইল বি দ্য পিচ অ্যান্ড গ্রেভ উইল বি দ্য সাউন্ড। যদি কম্পাঙ্ক কম হয় তাহলে পিচ মানে মাত্রাটাও কম হবে আর শব্দটা হালকা হবে, ঠিক আছে। নেক্সট বলেছে কোয়ালিটি। কোয়ালিটি মানে গুণ। কি বলেছে, কোয়ালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড। শব্দের একটা বৈশিষ্ট্য হলো কোয়ালিটি, হুইচ এনেবল টু আস ডিস্টিংগুইশ বিটুইন সাউন্ডস প্রডিউসড বাই টু সোর্স হ্যাভিং দ্য সেম ইন্টেন্সিটি অ্যান্ড পিচ। তো এমন একটা শব্দ তরঙ্গ উৎস যার কিনা তীব্রতা এবং পিচ একই, সেই সব শব্দকে আমরা আলাদা করতে পারি এই কোয়ালিটির দ্বারা, ঠিক আছে। ঠিক আছে, তাকে বলা হয় কোয়ালিটি বলা হয় থাকে, যার ইন্টেন্সিটি এবং পিচ এক কিন্তু শব্দ তরঙ্গর উৎস দূরত্ব এক, এমন সব শব্দ তরঙ্গের যে আমরা আলাদা করতে পারি সেটাকে বলা হয় কোয়ালিটি। দ্য কোয়ালিটি ডিপেন্ড আপন নাম্বার, ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিলেটিভ ইন্টেন্সিটি অফ ওভারটিউনস। তো আর এই কোয়ালিটিটা নির্ভর করে কোনো সংখ্যার, ঠিক আছে, কম্পাঙ্ক এবং পারস্পরিক যে তীব্রতা তার উপর। এইবার এটা গেল 3 নম্বর কোয়ালিটি কমপ্লিট। তাহলে শব্দের যে 3টে বৈশিষ্ট্য ছিল, যে নাম্বার 1 ছিল ইন্টেন্সিটি, নাম্বার 2 ছিল পিচ আর নাম্বার 3 কোয়ালিটি। তাহলে শব্দের 3টে বৈশিষ্ট্য কমপ্লিট। এবার নেক্সট দেখো বলেছে ইকো। ইকোর বাংলা বললে হবে প্রতিধ্বনি, ঠিক আছে। তাহলে ডিটেলসে জানি। দ্য সাউন্ড ওয়েভস রিসিভড আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম এ হাই টাওয়ার অর মাউন্টেন ইজ কল্ড ইকো। বলেছে কোনো উচ্চ টাওয়ার বা পাহাড়ের থেকে বাধাপ্রাপ্ত হয়ে যে শব্দ তরঙ্গ ফিরে আসে আমাদের কাছে তাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো, ঠিক আছে। মানে শব্দ তরঙ্গের যে বাধা পেয়ে ফিরে আসে সেটাকেই ইকো বলা হয়, এটা সবাই জানো তোমরা। নেক্সট বলেছে দেখো টু হিয়ার ইকো দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য অবজারভার অ্যান্ড রিফ্লেক্টর শুড বি 17 মিটার। তো ইকো মানে প্রতিধ্বনিকে শোনার জন্য সব থেকে ন্যূনতম যে দূরত্বটা থাকা উচিত উৎস এবং শ্রোতার মধ্যে সেটা হলো 17 মিটার, যেটা অ্যাপ্রক্সিমেট, আর একদম অ্যাকুরেট হলো 16.6 মিটার মানে 16.6 মিটার, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকুরেট, আর অ্যাপ্রক্সিমেট 17 মিটার। যদি অপশানে 16.6 মিটার না থাকে তাহলে 17 মিটার হবে, কিন্তু যদি 16.6 মিটার থাকে তাহলে কিন্তু 16.6 মিটারই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখো। নেক্সট তারপরে বলেছে পারসিস্টেন্স অফ ইয়ার, মানে কান কতটা সহ্য করতে পারে সেটাই বলেছে। এফেক্ট অফ সাউন্ড অন ইয়ার, অথবা কানের ওপর প্রভাব শব্দের, ঠিক আছে, শব্দের প্রভাব কানের ওপর। এখানে বলেছে ইজ 1/10 সেকেন্ড। এটা এখানে বলেছে যে মানে পুরো লাইনটার বাংলা করলে হবে যে আমাদের কানে কোনো শব্দ কতটা সময় ক্ষণস্থায়ী থাকে, সেটা হচ্ছে 1/10, ঠিক আছে। নেক্সট বলেছে ডিউ টু রিফ্রাকশন সাউন্ড ইজ হিয়ার্ড অ্যাট লঙ্গার ডিস্টেন্স ইন নাইট দ্যান ইন ডে। বলেছে প্রতিসরণের কারণে আমরা শব্দ, ঠিক আছে, দিনের তুলনায় রাত্রে অনেক বেশি দূরত্বে শুনতে পারি। ওকে, নেক্সট বলেছে রিজোনেন্স। রিজোনেন্স এর বাংলা করলে হবে অনুনরণ। ওকে, অনুনরণ একটা প্রাকৃতিক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন না আগে পড়ে নিই তারপরে উদাহরণটা দেব। বলেছে ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইম্পোজড পিরিয়ডিক ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ এ বডি। কোনো একটা বস্তুর যে আরোপিত কম্পাঙ্ক, সেই আরোপিত কম্পাঙ্কের সমান হবে প্রাকৃতিক কম্পাঙ্কের, যেটা বারবার মানে প্রভাবিত করবে কোনো বস্তুর ওপর। দ্য বডি অসকিউলেটিং উইথ এ ভেরি লার্জ অ্যাম্পলিটিউড, আর ওই বস্তুটা স্পন্দিত হবে, ঠিক আছে, বিশাল বড় মানে পরিধি ঘিরে। দিস ফেনোমেনন ইজ কল্ড রিজোনেন্স, আর এই ঘটনাকে বলা হয় অনুনরণ। এবার এর একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবে। যেমন রেজোনেন্স মানে অনুনরণের প্রাকৃতিক উদাহরণ দেওয়া যেতে পারে যখন একটা মেঘ ডাকে। মেঘ কিন্তু একবারই ডাকে,
ঠিক আছে। আর বারবার যে গুম গুম শব্দটা অনেকক্ষণ ধরে হয়, এটা তার উদাহরণ, এটাকে অনুনরণ বলা যেতে পারে। ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে ইন্টারফারেন্স অফ সাউন্ড, মানে শব্দের ব্যতিচার। এর ডেফিনেশন কী দিয়েছে? দ্য মডিফিকেশন অর রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি অ্যাট এ পয়েন্ট ডিউ টু সুপারপোজিশন অফ টু or more sound waves of same frequency is called interference of sound। বলেছে কোনো দুটো বিন্দুর মধ্যে শক্তির পুনরায় বিতরণ দুটো হতে পারে বা তার বেশিও কোনো হতে পারে বিন্দু, ঠিক আছে, শব্দ তরঙ্গের, যার কম্পাঙ্ক একই, তাকে বলা হয় ইন্টারফারেন্স অফ সাউন্ড বা ব্যতিচার, মানে শব্দের ব্যতিচার। এইখানে নেক্সট তারপরে বলেছে ইফ টু ওয়েভস মিট অ্যাট এ পয়েন্ট ইন সেম ফেস, বলছে দুটো তরঙ্গ যেটা কিনা মানে সাক্ষাৎ করে একই ফেস কি আগের ভিডিওতে আমি উদাহরণস্বরূপ বলে দিয়েছি, এখানে আর বলছি না, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। দেখো, যখন দুটো তরঙ্গ সাক্ষাৎ করবে একই ফেজে, তারপরে নেক্সট বলেছে ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্যাট পয়েন্ট, যার তীব্রতা সবথেকে বেশি, মানে শব্দের তীব্রতা সবথেকে বেশি হবে ওই বিন্দুতে। ঠিক আছে। এখানে বলেছে যে দুটো তরঙ্গ যেখানে মিট করবে একই ফেজে, সেখানে ওই শব্দ তরঙ্গে মানে যে বিন্দুতে মিট করবে সেই বিন্দুতে মানে শব্দের যে বেগটা মানে তীব্রতাটা সবথেকে বেশি হবে। নেক্সট তারপরে বলেছে সাচ টাইপ অফ ইন্টারফারেন্স ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ওই ধরনের মানে শব্দ তরঙ্গ বেশি হচ্ছে তখন ওই ধরনের শব্দকে বলা হয় গঠনমূলক শব্দ, মানে গঠনমূলক ব্যতিচার, ইন্টারফারেন্স ব্যতিচার। ওকে। আর নেক্সট তারপরে বলেছে সিমিলারলি ইফ দ্য টু ওয়েভস মিট অ্যাট এ পয়েন্ট ইন অপোজিট ফেস, যদি একইভাবে দুটো ওয়েভ সাক্ষাৎ করে অন্য আর বিপরীত ফেজে, ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইজ মিনিমাম, তখন ওই বিন্দুতে শব্দের বেগ কী হয়, সবথেকে ন্যূনতম হয়ে যায়। সাচ টাইপ অফ ইন্টারফারেন্স ইজ কল্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ওই ধরনের ব্যতিচারকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে স্টেশনারি ওয়েভ, মানে স্থিতিস্থাপক তরঙ্গ। ওয়েভ টু প্রোগ্রেসিভ ওয়েভস, হোয়েন টু প্রোগ্রেসিভ ওয়েভস মানে দুটো উন্নতশীল তরঙ্গ অফ সেম টাইপ, একই ধরনের, ইফ বোথ লংগিটিউডিনাল অর বোথ ট্রান্সভার্স, যদি দুটোই অনুদৈর্ঘ্য অথবা দুটোই তির্যক তরঙ্গ হয়, হ্যাভিং দ্য সেম অ্যাম্প্লিটিউড, যাদের তীব্রতা মানে অ্যাম্প্লিটিউড মানে পরিধি একই, অ্যান্ড সেম টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ ট্রাভেলিং উইথ সেম স্পিড, যার সময়কাল কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য একই, উইথ সেম স্পিড অ্যালং উইথ সেম স্ট্রেট লাইন ইন অপোজিট ডিরেকশন, যার গতিবেগও একই এবং একই সোজা পথে চলছে এবং দিকটা একে অপরের বিপরীত। সুপার ইম্পোজ এ নিউ সেট অফ ওয়েভস আর ফর্মড হুইচ আর কল্ড স্টেশনারি অর স্ট্যান্ডিং ওয়েভস, তখন একটা নতুন এক সেট তরঙ্গ তৈরি করে, তখন ওই তরঙ্গকে বলা হয় স্থিতিশীল তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ। ঠিক আছে। নেক্সট বলেছে ডিফ্রাকশন অফ সাউন্ড, মানে শব্দের বিচ্ছুরণ। এ ডেফিনেশন কী দিয়েছে? ওয়েভলেন্থ অফ সাউন্ড ইজ অফ দ্য অর্ডার অফ 1 মিটার। বলেছে শব্দের অনুদৈর্ঘ্য হবে 1 মিটার। ইভেন অবস্ট্যাকল অফ দ্যাট রেঞ্জ অ্যাপিয়ার ইন দ্য পাথ অফ সাউন্ড, যদি কোনো ওই রেঞ্জের মধ্যে ওই শব্দের পথে বাধা সৃষ্টি হয়, সাউন্ড ডেভিয়েটস অ্যাট দ্য এন্ড অফ অবস্ট্যাকল অ্যান্ড প্রোপাগেটস ফরওয়ার্ড, আর ওই শব্দ বিচ্যুতি হয়ে ওর ধারে কী হয়, বাধাপ্রাপ্ত হয় এবং সামনের দিকে এগিয়ে যায়। দিস ফেনোমেনন ইজ কল্ড ডিফ্রাকশন অফ সাউন্ড, আর ওই ঘটনাকে বলা হয় শব্দের বিচ্ছুরণ। ঠিক আছে। নেক্সট বলেছে ডোপলারস এফেক্ট, মানে ডোপলারের প্রতিক্রিয়া। এর ডেফিনেশন কী দিয়েছে? ইফ দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড অবজারভার, বলেছে যদি ওদের মানে সোর্স মানে উৎস এবং শ্রোতার মধ্যে যদি পারস্পরিক গতি থাকে, দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড হিয়ার্ড বাই দ্য অবজারভার
is different from the actual frequency of sound emitted by the source। বলেছে শব্দের যে উৎস থেকে যে কম্পাঙ্ক নিয়ে শব্দটা উৎপত্তি হলো সেই অ্যাকচুয়াল কম্পাঙ্কটা কিন্তু ওই শ্রোতা শুনতে পায় না, ওই কম্পাঙ্কের সাদৃশ একটা কম্পাঙ্ক ওই শ্রোতা শুনতে পায়। ঠিক আছে, এটাই ডপলার এফেক্ট বলেছে। দিস ফেনোমেনন ইজ কল্ড ডপলার এফেক্ট। ওকে, আর ওই ঘটনাকেই ডপলার এফেক্ট বলা হয়। এর উদাহরণ বলেছে হোয়েন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার ডিক্রিজ, যখন কোনো দূরত্ব মানে উৎস এবং শব্দের যে এই শ্রোতার মধ্যে যে দূরত্ব যদি কমে যায়, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, আর ওই কম্পাঙ্ক কী হয়, বাড়ে। অ্যান্ড ভাইস ভার্সা বলেছে, মানে উল্টো হবে, যদি সোর্স এবং অবজারভারের দূরত্ব যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। ঠিক আছে, এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা ট্রেন যখন কাছে আসে তখন ওর কম্পাঙ্ক বাড়ে, এবং যখন আবার দূরে চলে যায় ওই ট্রেনের যে শব্দটা ওর ট্রেনের শব্দের কম্পাঙ্ক কী কমতে থাকে। এখানেই এই ডপলার এফেক্টের বলেছে এক কথায়। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে ম্যাক নাম্বার। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ স্পিড অফ সোর্স অফ সাউন্ড টু দ্য স্পিড অফ সাউন্ড ইন দ্য সেম মিডিয়াম আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ম্যাক নাম্বারটা কি? এটা হলো একটা অনুপাত। বলেছে শব্দের যে উৎস এবং শব্দের যে গতিবেগ, এই গতিবেগের অনুপাতকেই বলা হয় ম্যাক নাম্বার। আর এটা কি হবে, এর একটা শর্ত দিয়েছে যে এই মাধ্যমটা সেম হতে হবে, আর কিছু শর্ত আছে যেমন তাপ এবং চাপ, এটাও সেম থাকবে। নেক্সট তারপরে বলেছে ইফ ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 1 বডি ইজ কল্ড সুপারসনিক। বলেছে ম্যাক সংখ্যা যদি 1-এর বেশি হয় তখন ওই বস্তুটাকে বলা হবে সুপারসনিক বেগ। তারপরে নেক্সট বলেছে ইফ ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 5 বডি ইজ কল্ড হাইপারসনিক। যদি ম্যাক সংখ্যা 5-এর বেশি হয়, 5-এর থেকে বেশি হয়, তখন তাকে বলা হবে হাইপারসনিক। ইফ ম্যাক নাম্বার লেস দ্যান 1 দ্য বডি ইজ সেড টু বি মুভিং উইথ সাবসনিক স্পিড। আর যদি ম্যাক সংখ্যা একের থেকে কম হয় তখন তাকে বলা হবে যে ওই বস্তুটা সাবসনিক গতিবেগে চলছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে সুপারসনিক বলে, 5-এর বেশি হলে হাইপারসনিক বলে, 1-এর কম হলে তখন সাবসনিক বলে। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে শক ওয়েভ। শক ওয়েভ মানে হঠাৎ কোনো তরঙ্গ দৈর্ঘ্য এমন। ঠিক আছে, এর ডেফিনেশন দিই তাহলে ভালো বুঝতে পারবে। এ বডি মুভিং উইথ এ সুপারসনিক স্পিড। তো একটা বস্তু যার গতিবেগ সুপারসনিক মানে 1-এর বেশি, ম্যাক সংখ্যা 1-এর বেশি। ঠিক আছে, ইন এয়ার লিভস বিহাইন্ড ইট এ কনিক্যাল রিজন অফ ডিস্টারবেন্স হুইচ স্প্রেড কন্টিনিউয়াসলি। আর মানে সুপারসনিক বস্তু বেগে কোনো একটা বস্তু যাচ্ছে, ওর পেছনে একটা, ঠিক আছে, বাতাসের মধ্যে একটা শক্তি ছেড়ে যায়। ঠিক আছে, যার শক্তিটা এমনভাবে ছাড়বে কনিক্যাল শেপে, মানে ওই বস্তুটার একদম পেছনের দিকটা কম থাকবে, আর পেছনে যত পেছনে যাবে তত শক্তিটা আরও ছড়াতে থাকবে, সেটাই বলেছে কনিক্যাল শেপে। ঠিক আছে, তারপরে নেক্সট বলেছে সাস এ ডিস্টারবেন্স ইজ কল্ড শক ওয়েভ। আর এই ধরনের ডিস্টারবেন্সকে বলা হয় শক ওয়েভ। আর তারপরে নেক্সট বলেছে দিস ওয়েভস ক্যারিজ হিউজ এনার্জি অ্যান্ড মে ইভেন মেক ক্র্যাক ইন উইন্ডো প্যানস অর ইভেন ড্যামেজ এ বিল্ডিং। আর ওই শক্তিটা এতই বেশি থাকে যে কোনো একটা জানালার কাচকে ভেঙে দিতে পারে, এমনকি কোনো বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, এত শক্তি থাকে ওই শক ওয়েভের মধ্যে। নেক্সট তারপরে বলেছে বো ওয়েভস। বো মানে ধনুক তরঙ্গ। ঠিক আছে, বাংলা করলে হবে এটাই। এর ডেফিনেশন কী দিয়েছে, হোয়েন এ মোটরবোট ইন এ সি ট্রাভেল ফাস্টার দ্যান সাউন্ড। বলেছে একটা মোটরবোট যেটা কিনা সমুদ্রে, ওই মোটরবোটটার গতিবেগ শব্দের গতিবেগের থেকে বেশি, দেন ওয়েভস জাস্ট লাইক শক ওয়েভস আর প্রডিউসড। আর ওই তরঙ্গ যেমন একদম শক ওয়েভের মতো তৈরি করে অন দ্য সারফেস অফ ওয়াটার, মানে জলের উপরিতলের ওপর। দিস ওয়েভস আর কল্ড ব ওয়েভস। তখন ওই তরঙ্গকে বলা হয় ব ওয়েভস বা ধনুক তরঙ্গ। ঠিক আছে।